নমস্কার। রাহুল অরুণোদয় ব্যানার্জি বলে একজন দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে তার। আমি সাধারণত সিনেমা দেখি না, সিরিয়ালও দেখি না, ফলে তার নামও জানতাম না আমি। এটা আমার অজ্ঞতা। মৃত্যুর পর জানতে পারলাম যে রাহুল বলে একজন অভিনেতা ছিল এবং তিনি একজন বামপন্থী পরিবারের সদস্য ছিলেন। তো যাই হোক, তার মৃত্যু ঘটল। মৃত্যুকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে নানান যুক্তি। তার মৃত্যুকে কেন্দ্র করে যে শোভাযাত্রা হয়েছিল, সেখানে কিছু কিছু ঘটনা হয়েছিল, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তারপরে সমাজ মাধ্যমে তাকে নিয়ে অনেক ট্রোল হয়েছে এবং তার বিরুদ্ধে সিপিএমের লোকেরা কথা বলছেন। তো একজন ইউটিউবার আছে, তার নাম অনুভব মাইতি। তিনি একটি ভিডিও করেছেন, অল্প বয়সী ছেলে। তো সেখানে সে নানান রকম সমালোচনা করেছে। করতে গিয়ে বিজেপির প্রসঙ্গ টেনেছেন এবং বিজেপি দলটাকে বলেছেন এটা একটা অসভ্য বর্বরের দল। আর সোশ্যাল মাধ্যমে যারা এইগুলো প্রতিক্রিয়া দেখাচ্ছে রাহুলের বিরুদ্ধে, তাদের 90%ই বিজেপি সমর্থক। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে সাংস্কৃতিক ধারা, আমরা তো হিন্দু, আমাদের একটা ঐতিহ্য সংস্কৃতি আছে। সেই সাংস্কৃতিক ধারা অনুসারে কোনো মানুষের মৃত্যুর সময় সব কিছু ভুলে যেতে হয়, সম্মানের সাথে তাকে বিদায় জানাতে হয়, কারণ সে যতই খারাপ হোক না কেন, সে আর তো পৃথিবীতে থাকবে না। কিন্তু তার মানে এই নয় যে একটা মানুষ মৃত্যুর পর সে সব পার পেয়ে গেল, তাকে নিয়ে কোনো সমালোচনা হবে না। কারণ মানুষ যা কর্ম করে, সেই কৃতকর্মের ফল তাকে ভোগ করতে হয়। ভালো করলে প্রশংসা পায়, খারাপ করলে দুর্নাম হয়। এটা প্রকৃতির নিয়ম, তাই সমালোচনা হবেই। প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। তো প্রথমেই আসি, রাহুলের যে মৃত্যু হলো তখন তার যে শোকযাত্রা, সেখানে কিছু ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আগে আলোচনা করি, তারপর অনুভব মাইতির প্রসঙ্গে যাব। তো সেখানে আমরা দেখলাম যে অনেকে সমালোচনা করছেন। তো করতে গিয়ে সেখানে বিজেপির এক নেত্রী গিয়েছিলেন, সেখানে নাকি বন্দে মাতরম, ভারত মাতার জয়ধ্বনি দিয়েছিলেন। তো সেটা যদি দিয়েও থাকে, তাহলে আমি বলবো যে না দিলেই ভালো হতো। কারণ একজন মানুষ মারা গেছেন, মৃত্যুর সময় আমরা কি করি, তার বাড়িতে যাই, সেই মৃতদেহের উপরে আমরা প্রণাম করি, ফুল চাড়াই এবং তার আত্মীয় স্বজনের সাথে দেখা করে সান্ত্বনা দিয়ে আমরা চলে আসি। ধীর স্থির শান্ত পরিবেশ থাকে। তো সেখানে সেই স্লোগানটা আমার মনে হয় না দিলেই ভালো হতো। এরপরে প্রশ্ন হচ্ছে যে যারা এই সমালোচনাটা করছেন, যে সিপিএম দলের লোকেরা, তাদেরও আচরণ কি ঠিক? তারাও কি ঠিক আচরণ করেছে? প্রথম কথা হচ্ছে যে রাহুল একজন অভিনেতা ছিল। তো সেই অভিনেতা হিসাবেই তাকে দেখা উচিত ছিল। অভিনয়ের জগতের লোকেরা যাবে, সম্মান জানাবে, বিদায় জানাবে, এটাই স্বাভাবিক। আর তার পরিবারের লোকেরা। কিন্তু আমরা দেখলাম সিপিএম এই মৃত দেহটাকে নিয়ে একটা রাজনীতি শুরু করে দিল এবং তার পরিচয়টাকে, তার যে শিল্পী সত্তা, সেটাকে গৌণ করে দিয়ে মুখ্য পরিচয় যেন হয়ে গেল তিনি একজন কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিলেন। সে কমিউনিস্ট ভাবধারায় ভাবিত ছিল, ঠিকই আছে। এবং সেখানে তারাও যে আচরণ করেছেন সেটাও কিন্তু খুব শোভনীয় নয়। যেমন একজন নেত্রীকে দেখলাম, উঠতি নেত্রী, হাত পা নড়িয়ে লাল সেলাম ধ্বনি দিচ্ছে, মনে যেন কি একটা বিশাল আনন্দ হচ্ছে, কোনো দুঃখ বেদনা কিছু আছে বলে মনে হচ্ছে না। আর একজনকে দেখলাম সে হাসছে দাঁত বের করে আর হাত পা নড়িয়ে স্লোগান দিচ্ছে। তো এই যে আচরণগুলো, এগুলো কি ঠিক? একটা মানুষের যখন মৃত্যু হয়, তার রাজনৈতিক একটা পরিচয় থাকে, তখন সেই রাজনৈতিক দলের লোকেরা তাদের পার্টি অফিসে নিয়ে যায়, তাদের যে পার্টির পতাকা তার দেহের উপরে রাখে, পুষ্পার্ঘ্য অর্পণ করে। তারপরে তাদের প্রথা অনুসারে সিপিএমের লোকেরা হাত তুলে এরকম স্যালুট জানায়, লাল সেলাম বলে। এগুলো করতেই পারে, তাদের কোনো আপত্তি নেই। কিন্তু সিপিএম দলটা তাদের আদর্শবাদের জন্য এত উদ্ধত অহংকারী, তারা ভারতের সংস্কৃতিকে ধুয়ে মুছে ফেলে দেয়, নষ্ট করে দেয় এবং তাদের আদর্শটা যেন ভারতের নীতি সংস্কৃতির থেকেও বড়, এরকম একটা দেখাতে চায়। এটা কি ঠিক? কি দেখুন, রাজনৈতিক পরিচয় ক্ষণিকের, আজকে আছে কালকে নেই। আমি আজকে একটা রাজনৈতিক দলের সমর্থক হতে পারি, ভাবধারায় বিশ্বাসী হতে পারি, কিন্তু আমার ছেলে সেই তার বিরোধী হয়েই যেতে পারে। কিন্তু একটা সমাজে আমরা যখন বাস করি, তার একটা সাংস্কৃতিক পরিমণ্ডল থাকে, ধারা থাকে, তার থেকে আমরা কেউ বেরোতে পারি না। আজকে কমিউনিস্ট পরিবারের লোকেরা বলতে পারবেন যে তাদের ঘরের বউরা পুজো করে না, শাঁখা সিঁদুর পরে না? এগুলো বলতে পারবেন? পারবেন না। বহু বাড়িতে আছে ধর্মীয় অনুষ্ঠান মেনেই বিবাহ হয়, অন্যান্য অনুষ্ঠান হয়, পৈতে হয়। তো তারা তো এই সাংস্কৃতিক ধারা থেকে বেরোতে পারছেন না।
তো রাহুলের যে মৃত্যু হলো, সে মৃত্যু সমস্ত দাহ করা হলো। দাহ না করে একটা অন্য কিছু করতে পারতেন তো, কবর দিতে পারতেন, নদীতে ফেলে দিতে পারতেন যে না আমরা এই সমস্ত প্রতারতা মানি না। পারেননি, কারণ সম্ভব না সেটা। তো সেই নতুনত্ব দেখাতে গিয়ে ভারতীয় সংস্কৃতির প্রতি অবজ্ঞা অবহেলা করাটা কতটা উচিত, বাঞ্ছনীয়, একটু ভেবে দেখবেন আপনারা। এবার প্রশ্ন আসছে রাহুল নিজে কেমন ছিল, তার বিরুদ্ধে এত ট্রোল হচ্ছে কেন। প্রথমে জানতে পারলাম যে রাহুল কট্টর আরএসএস বিজেপি হিন্দুত্বের আদর্শের বিরোধী ছিলেন, রামের বিরোধী ছিলেন। তিনি নানান রকম মন্তব্য করেছেন। তিনি নিজেই স্বীকার করেছেন তারা ওপার বাংলা থেকে এপার বাংলা উদ্বাস্তু হয়ে এসেছে এবং সিপিএম তাদেরকে জমি জমা দিয়েছে ইত্যাদি। সেই জন্য তার প্রতি কৃতজ্ঞতা থাকতেই পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আচ্ছা ভাই রাহুল উনি তো চলে গেছেন, ওনাকে তো প্রশ্ন করা যাবে না। আমি যারা পক্ষে হয়ে কথা বলছি তাদের উদ্দেশ্যেই করছি, বিশেষ করে বামপন্থী সিপিএম দলের করছি, যে ওটা তো রহিমের দেশ ছিল, তো রামের দেশে চলে এলেন কেন আপনি? আপনারা তো নিজেদেরকে রাম রহিম কিছুই মানেন না, মানুষ ভাবেন। ওখানে থাকতে পারতেন তো। আপনারা তো বলেন যে আমরা জাতের লড়াই করি না, ভাতের লড়াই করি। তো আপনি তো জাতের কারণেই আপনার দাদু এখান থেকে পালিয়ে এসেছিল, ভাতের কারণে তো পালিয়ে আসেনি। আপনি যদি রহিমের দলে থাকতেন তাহলে ওখানেই থাকতেন, ওখানেই আপনার জন্ম হতো, ওখানেই থাকতেন। এই রামের দেশে আসার কোনো প্রয়োজন ছিল না। আর রামের দেশে এসে রামকে এত গালাগালি আজ করেও আপনি কিন্তু অক্ষত দেহ এখানে ছিলেন। আর আপনি যদি বাংলাদেশে থাকতেন, পূর্ব পাকিস্তানে থাকতেন, তাহলে রহিমের বিরুদ্ধে একটা কথা বলে কিন্তু আপনার দেহ অক্ষত থাকতো না। তারপর আপনি এত রাম বিরোধী ছিলেন। তার একটা সোশ্যাল মিডিয়া আমি মাধ্যমে দেখলাম যে সে রাম জন্মভূমি যে মন্দিরটা তৈরি হয়েছিল তার বিরুদ্ধে তিনি ছিলেন এবং তিনি মন্তব্য করেছিলেন রামকে নিয়ে এবং বাল্মীকি নিয়ে। তো এই মন্তব্য করলে যারা রামের ভক্ত বা রামকে যারা সমর্থন করে তারা তো প্রতিক্রিয়া জানাবেই। তারপরে রাহুলকে আমি দেখেছি লতা মঙ্গেশকর বীর সাভারকারের প্রশংসক ছিলেন বলে তার মৃত্যুর পর কি অমানবিক এবং নোংরা মন্তব্য করেছেন। এই ধরনের মন্তব্য যদি রাহুল করে থাকেন, তো তার বিরুদ্ধে যদি আজকে ধেয়ে আসে তাহলে সেটাকে ভুল হবে? কেউ যদি ভাবে যে আমার আদর্শ নিয়ে আমি চলবো আর অন্যর আদর্শকে আমি আক্রমণ করব, তাহলে যাদেরকে আপনি আক্রমণ করছেন তাদেরও কিন্তু সেই অধিকার আছে আপনাকে আক্রমণ করার। তাই হচ্ছে তাই সোশ্যাল মিডিয়াতে এত রাহুলের বিরুদ্ধে কথা হয়েছে। এবার যারা পার্টির কর্মী বা নেতা থাকে তাদের আচরণের দায়িত্ব পার্টির, কিন্তু সমর্থকদের দায়িত্ব নেয়। সমর্থকরা কে কোথায় বলছে তার দায়িত্ব তো পার্টি নেবে না। এবার আসা যাক, এই যে বামপন্থীরা এত অন্যকে খারাপ বলে তারা কতটা ভালো, তো সেই সম্পর্কে করতে গিয়ে ওই অনুভব মাইতি বলে একটি ছেলে ইউটিউবার, সে অনেক ছোট আমার থেকে, তো সে সোশ্যাল মাধ্যমে বলছে যে এই যে রাহুলের বিরুদ্ধে যারা বলছে তারা অধিকাংশই 90% বিজেপির সমর্থক, এরা অসভ্য বর্বর, এরকম মন্তব্য করেছে। এবং করতে গিয়ে সে তখন বলেছে এই জন্যে জ্যোতি বসু বলতো যে এই দলটা অসভ্য বর্বর দল। তখন সেই কথা প্রসঙ্গে মৌপিয়া নন্দী বলে একজন সাংবাদিক আছেন, মহিলা সাংবাদিক, তাকে তিনি বলেছেন তেলাপিয়া নন্দী। তো আমি ভাই অনুভব ভাই তোমাকে বলি যে তোমার নাম তো অনুভব মাইতি, আমি যদি তোমার নামটা বিকৃত করে অনুভব গাইতি বলি শুনতে ভালো লাগবে? আমি বলবো না। তো তুমি যে বললে যে জ্যোতি বসু এই কারণেই বলছেন এটা অসভ্য বর্বর, তো রাহুল যে ধরনের মন্তব্য করেছে তার বিরুদ্ধে যদি এই মন্তব্যে এসে থাকেই, তাহলে কি এই দোষটা কি তাদের না রাহুলের? সংযত ভাষাতে মন্তব্য করা উচিত তো, সেটা তো করেনি। আর জ্যোতি বসু যে অসভ্য বর্বর বলে, জ্যোতি বসু কি ভারতবর্ষের রাজনীতির ঠিকাদারি নিচ্ছেন নাকি? তিনি কি ভারতবর্ষের রাজনীতির জ্যাঠামশাই নাকি? কে সভ্য কে অসভ্য সেগুলো বলে দেবে? তোমরা প্রায় এটা আওড়াও। আমি কিছুদিন আগে কয়েকজনকে দেখেছি ওই জ্যোতি বসুর কোটেশনটা করে, এই জন্যে জ্যোতি বসু এদেরকে অসভ্য বর্বর বলে। তো তোমাদের দলটা কেমন ভাই একটু তাকাতে দেখো, তোমরা কতটা সভ্য ভব্য। এই জ্যোতি বসু লালকৃষ্ণ আদবানিকে ক্রিমিনাল বলেছিলেন। তো সেই জ্যোতি বসুর যাকে ক্রিমিনাল বলেছে সে লালকৃষ্ণ আদবানি জ্যোতি বসুর মৃত্যুতে কিন্তু শোক প্রকাশ করেছিলেন ভদ্রভাবে। আর ইএমএস নাম্বুদ্রিপাদ কেরলের মুখ্যমন্ত্রী ছিলেন
যিনি ঘুম থেকে উঠতেন বিজেপিকে গাল দিয়ে আর রাত্রেবেলা ঘুমোতে যেতেন বিজেপিকে গাল দিয়ে, তার যেদিন মৃত্যু হয়েছিল না, তখন এই ক্রিমিনাল জ্যোতি বসুর কথা অনুসারে ক্রিমিনাল লালকৃষ্ণ আদবানি শুধু দিল্লি থেকে ছুটে গিয়ে অনন্তপুরে গিয়ে ওনাকে শ্রদ্ধা জানিয়েছিলেন। এই হচ্ছে বিজেপির কালচার। তো আমরা যারা অসভ্য বর্বর বলছো, তারা কতটা অসভ্য বর্বর সেটা একবার ভেবে দেখো তো। এটা তো গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশে একজন হারবে, একজন জিতবে। যে হেরে যায় না, সে যখন জিতে যায় তাকে অভিনন্দন জানায়। এটাই প্রথা। কারণ লক্ষ 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 মানুষ যখন তাকেই সমর্থন করেছে, তখন তাকে অভিনন্দন জানানোর অর্থ সেই জনগণকে সম্মান জানানো, তার স্বীকৃতিটা দেওয়া। অথচ তোমরা সিপিএম পার্টি কতটা অসভ্যতার পরিচয় দিয়েছ, সেটা বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, শপথ নিয়েছিলেন, তখন তোমাদের পার্টির গুরু চীন অভিনন্দন জানিয়েছিল, কিন্তু জ্যোতি বসু অভিনন্দন জানায়নি, সিপিএম পার্টি অভিনন্দন জানায়নি। এটা কোন ধরনের ভদ্রতা ভাই? কোন ধরনের সভ্যতা ভাই? মনে পড়ে জ্যোতি বসুর কথা? ওই যে অনিতা দেওয়ানকে যখন খুন করা হলো ধর্ষণ করে, তখন জ্যোতি বসু বলেছিল না, এরকম তো কত ঘটনাই না ঘটে। তারপর সাইবাড়ির ঘটনা আমরা ভুলে গেছি, যেখানে সন্তানকে হত্যা করে তার রক্তমাখা ভাত তার মাকে খাইয়েছিল। এগুলো কোন ধরনের সভ্যতা ভব্যতা? কিছুদিন আগে আমরা দেখেছি, এই কয়েক বছর আগে, রাজনৈতিক হত্যাকাণ্ডের হোতা হচ্ছে সিপিএম। কেরলে একজন কমিউনিস্ট নেতা ছিলেন, তিনি পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি ছেড়ে দিয়ে আরএসএস বিজেপিতে যোগদান করেন। তাকে কয়েকজন একা পেয়ে 5-6 জন মিলে ঘিরে ধরে তাকে মেরেছিল, হত্যা করেছিল, হত্যা করার চেষ্টা করেছিল। হত্যা করতে চায়নি, মানে চেয়েছিল যে এমন মার দেবো যাতে সারা জীবন মরে থাকে। তাই তার কী করেছিল জানেন? 2টো পা কেটে দিয়েছিল, আর কেটে দিয়ে এমন অবস্থা করেছিল যাতে পা যাতে জোড়া না লাগে, এরকম করেই করেছিল। এবং পরবর্তীকালে তার পা জোড়া লাগেনি, কিন্তু ভদ্রলোক বেঁচে গেছেন। শুধু বেঁচে থাকা নয়, এখন তিনি বিজেপির নমিনেশন নিয়ে রাজ্যসভার এমপি হয়ে আছেন ওই খোড়া পা নিয়ে। এটা হচ্ছে সমাজের সভ্যতা। আর তোমরা বিজেপি বলো অসভ্য বর্বরের দল। তোমরা উত্তম কুমারকে সম্মান দিয়েছিলে? উত্তম কুমার তো যে বড় শিল্পী ছিল, তার মতো এত বড় অভিনেতা পশ্চিমবঙ্গে জন্মায়নি এখনও পর্যন্ত বাংলা চলচ্চিত্র জগতে। সেই লোকটিকে তোমরা সম্মান করনি। রবীন্দ্র সদনে থাকতে তার দেহটাকে রাখতে দাওনি। লতা মঙ্গেশকর আর একটা বামপন্থী তোমাদের আছে, সে এখন বর্তমানে তৃণমূলে ধান্দাবাজিতে চলে গেছে, কিন্তু নিজেকে বামপন্থী এখনও বলেন। তার নাম কবির সুমন। তার মুখের ভাষা হচ্ছে নর্দমার ভাষার থেকেও নোংরা। তো তিনি লতা মঙ্গেশকরের গান বর্জন করতে বলেছিলেন, কারণ শিবসেনার একটা অনুষ্ঠানে তিনি গান গেয়েছিলেন বলে। তো তোমরা কত অমানবিক, কত নোংরা, কত অসভ্য, কত বর্বর, এগুলো তোমাদের আচরণ দিয়ে প্রমাণ পায়। আর তোমরা বলো বিজেপি আরএসএস অসভ্য। ওই নরেন্দ্র মোদীকে তোমরা খুনি বলো, কিন্তু তোমরা যাকে পুজো করো সেই জোসেফ স্ট্যালিন, এই জোসেফ স্ট্যালিন তো 2 কোটির ওপরে লোককে খুন করেছে। কারা সভ্য, কারা অসভ্য? তো সেই সভ্যতা অসভ্যতার জন্য জ্যোতি বসুর উদাহরণ দিবে না। জ্যোতি বসু ভারতের রাজনীতিতে জ্যাঠামশাই নয়। আর জ্যোতি বসুর কী প্রভাব ছিল? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, কোনো সর্বভারতীয় রাজনীতি তার প্রভাব ছিল না। আর তার প্রভাব কি? তার পার্টির লোকই তো তাকে মানেনি। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার লোভের জন্য দিল্লিতে ছুটেছিলেন কয়েকটা এমপি নিয়ে, তো তার পার্টি তো তাকে এন্ডোর্স করেনি, তার পার্টি তো তার কথা শোনে না। সেই জ্যোতি বসু ভারতীয় রাজনীতির জ্যাঠামশাই, তিনি বলে দেবেন যে কে সভ্য আর কে অসভ্য। অতএব শ্রোতা, আপনাদের কাছে অনুরোধ করব, এই যে সিপিএম বারবার করে বলে না বিজেপি আরএসএসরা অসভ্য বর্বরের দল, তো আপনারাই দেখুন বিচার করে যে কোন দলটি সভ্য আর কোন দলটি অসভ্য। নমস্কার।